মানুষটা আবারও বলে উঠল, ইয়ারকের অস্থিরতা হয়ে এত দ্রুত ভুলে গেলি আমাকে? আমার চোখে এখনো বিরাজ করছে আতঙ্ক। কাপা কাপা কণ্ঠে অবশেষে বলেই উঠলাম, অপূর্ব ভাইয়া, তুমি? অপূর্ব ভাইয়া, তুমি? আমার আতঙ্কে জড়ানো মুখ দেখে অপূর্ব ভাইয়ার চোখে মুখে তৃপ্তির হাসি। এটা নতুন নয়, আমার মুখে ভয় দেখলেই সে একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। এক পা এগিয়ে আমার দিকে এগোতেই আমার হাত পা যেন শীতল হয়ে এলো। কথা বলতে ভুলে গিয়েছি যেন আমি। অপূর্ব হাসান, জীবনের 21টা বছরে সবচেয়ে বেশি ভয় পেয়েছি তাকে আমি। ছোটবেলার এক একটা হৃদয় বিদীর্ণ স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। মনে পড়ছে তার সেই নির্মম ব্যবহারগুলো। আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু আফসোস, ভয় এতটাই কাবু করে ফেলেছে যে চিৎকারও বেরিয়ে এলো না। অপূর্ব ভাইয়া ব্যস্ত হয়ে বলে উঠল, ভয় পাচ্ছিস কেন তুই? আমি কি তোর পর কেউ? আজকে কতদিন পর তোকে দেখলাম। কই তুই খুশিতে আমায় জড়িয়ে ধরবি, তা না করে কাঁপছিস কেন? ঠান্ডা কণ্ঠ অপূর্ব ভাইয়ার। এমন ভাব করেছে যে আসলে কিছুই হয়নি, কিন্তু এই শীতল ব্যবহারই মনে ভয় ঢুকিয়ে দিল আমার। তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমি, তাই জানিস যে সে আমার আপন চাচার ছেলে হওয়ার সত্ত্বেও একজন মানুষ ঠিক কতটা অমানুষ হতে পারে। আমি আস্তে করে সরে আসার চেষ্টা করতে অপূর্ব ভাইয়া বলল, আর পালাতে পারবি না তুই, আই। রিসেপশনে আমার লোক সব ঠেসে বসে আছে। তাছাড়া এটা হসপিটাল, পালিয়েই বা যাবি কোথায়? আমি এবার সত্যিই কেঁদে দিলাম ভয়ে। আতঙ্কে বলে উঠলাম, কেন এসেছো তুমি? আমার এমন কথা সে কদাচিৎ বিস্ময় নিয়ে বলল, OMG, এই ইয়ারকে আমার ফিয়ান্সে কে নিজের ভোগবস্ত বানিয়ে রেখেছে, আর তুইও ড্যাং ড্যাং করে ওদিকে পা বাড়িয়েছিস। কি ভেবেছিলি এভাবেই ছাড় পেয়ে যাবি? অপূর্ব ভাইয়া এবার সজোরে হাত টেনে নিজের কাছে নিয়ে এলো আমায়। চুল চেপে ধরলো সর্বশক্তি দিয়ে। এখন এই মুহূর্তে সকল ডক্টররাই ডিউটিতে আছে, নতুবা কেউ ওয়ার্ডে রাউন্ড দিচ্ছে। লিফটের 5th ফ্লোরে কোনায় পড়ে থাকা প্রাইভেট হসপিটালের এই রুমে কারো খেয়াল থাকার প্রশ্নই আসে না। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। অপূর্ব ভাইয়া যেন প্রচণ্ড শান্তি পাচ্ছিল আমায় এইভাবে দেখে। এতটুকু সে বুঝতে পেরেছে সেদিন আনভীর ওনাকে এক ঝলক ভয় দেখালেও আমি এখনো ভয় পাই অপূর্ব ভাইয়াকে, সেই আগের মতোই। আমার হাতের দিকে তাকালো এবার সে। হঠাৎ কিছু একটা দেখে মুখ বিবর্ণ করে ফেললো। থমথমে গলায় জিজ্ঞেস করলো, এঙ্গেজমেন্টের রিং কোথায় তোর? আমার মুখ দিয়ে কথা বেরোলো না, কেননা আনভীর সেটা ভেঙে চুরমার করে দিয়েছিল বহু আগেই। ওনার সেই ব্যবহারে আমি দ্বিধা শেষে বলেই ফেলেছিলাম এমন না করতে, কেননা অপূর্ব ভাইয়া জানতে পারলে অবস্থা খারাপ করে ফেলতো। আনভীর তখন একটা কথাই বলেছিলেন, এমন এনগেজমেন্টের কোনো দাম নেই যেখানে সবকিছুই হয়ে থাকে ইচ্ছার বিরুদ্ধে। তুমি আমার ওয়াইফ আহি। অপূর্বের কোনো কিছুই আমি তোমার পরিচয় হিসেবে রাখতে দিতে পারবো না। অপূর্ব ভাইয়ার পুনরায় ডাকাতে আমার ধ্যান ভাঙলো। সে চোখের দৃষ্টি প্রখর করলো আমার দিকে। খানিক বাদে বলে উঠল, ফেলে দিয়েছি ওই রকস্টার? উত্তর দেইনি আমি। আমার এই নীরবতায় সব কিছু বুঝে গিয়েছিল অপূর্ব ভাইয়া। অতএব হাসলো সে। আমার হাতের অনামিকা আঙুলটা তীব্রভাবে চেপে ধরলো। ব্যথায় আহ করে শব্দ বেরিয়ে এলো আমার মুখ দিয়ে, তাই বলে ফেললাম, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই তোর আঙুল চেপে ধরেছি, আহি। চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আমার। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এতটুকু টের পেয়েছি যে এবার ছাড় পাবো না আমি। আমার হাত ছেড়ে দিতেই আমি গুটিসুটি মেরে দেয়াল ঘেঁষে বসে পড়লাম। ভয়ে এখনো কেঁদে চলেছি সমান তালে। হাঁটু গেড়ে বসলো অপূর্ব ভাইয়া। আহত সুরে বলল, বিশ্বাস কর আহি, তোকে ব্যথা দেওয়ার কোনো ইন্টেনশনই আমার ছিল না। তুই জানিস না যে আমি তোকে কত ভালোবাসি। যেদিকে তোর নিজের বাপ তোকে মেরে ফেলতে চাই তোর মায়ের প্রপার্টি হাসিল করার জন্য, সেদিকে আমার জন্য বেঁচে আসিস তুই। বাবার প্রত্যেকটা কথা অমান্য করে জেদ করে নিজের কাছে রেখেছি তোকে। তারপরে তুই পালিয়ে গিয়েছিলি। তখন নয় ছোট ছিলি। 16 বছর বয়সে একটা মেয়ে যদি আমায় দুটো জ্যান্ত মানুষকে খুন করতে দেখে এতই স্বাভাবিক, তাই তখন পরপর 2বার পালিয়ে যাওয়ার জন্য তোকে ব্লেম করব না। কিন্তু এবার তখন পরপর দুটো ভয়াবহ শাস্তি দেওয়ার পর আবার পালানোর দুঃসাহস কিভাবে করতে পারলি তুই? আমার গাল চেপে ধরলো অপূর্ব ভাইয়া। চোখ জোড়া লাল হয়ে উঠেছে তার। আমার আজ থেকে 5 বছর পূর্বের কথা মনে পড়লো, যখন অপূর্ব ভাইয়া জঘন্যভাবে তার দুজন লোককে মেরেছিল। তাদের দোষ ছিল এটাই যে তারা আমায় নিয়ে বাজে কথা বলেছে। আমি একটা শাড়ি পরেছিলাম, সেটা নিয়ে বাজে কমপ্লিমেন্ট দিয়েছে।
এর জন্য সেদিন রাগে আলমারি থেকে সকল শাড়ি নিয়ে পুড়িয়ে ফেলেছিল সে। চিৎকার করে বলেছিল পরবর্তী কোনো নাগরের সামনে শাড়ি পরলে ওই শাড়ি আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবে। সেবারই ভয়ে প্রথম পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি পিটপিট করে তাকালাম তার দিকে। আনভিকে ভীষণ ভীষণ মনে পড়ছে এখন। অপূর্ব ভাইয়া হেসে দিয়ে বলে উঠলো, তো রকস্টার আসবে না আহি, ওকে আমি আগেই সাবধান করেছিলাম আমার জিনিসে হাত না বাড়াতে, কিন্তু ও শুনলো না, বরং বলল আমি তোকে যতটা কষ্ট দিয়েছি সবগুলো শোধও নেবে। বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি ভাইয়ার পানে। আনভির যে অপূর্ব ভাইয়ার সাথে এত বড় একটা আলাপ চালিয়েছেন সেটা ছিল একেবারেই আমার ধারণার বাইরে। আমায় এইভাবে দেখলে সে বলে উঠলো, উফ, তোর রকস্টার তোকে কিছু বলেনি বুঝি? সে তো দেখছি পুরোই কেয়ারিং, বাট একটা কথা কি জানিস, তোর প্রতি ওর এই অ্যাট্রাকশন আমার জাস্ট ভাল লাগছে না। আমি ক্ষণে ক্ষণে কেঁপে উঠি আতঙ্কে। অপূর্ব ভাইয়া তা দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়লো। আমার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো আস্তে করে সরিয়ে বলে উঠলো, ভয় পাচ্ছিস কেন তুই আহি? বি রিল্যাক্স, আমি না তোর হবু বর। হবু বরকে কেউ এত ভয় পাই নাকি নাটক করছিস ভয় পাওয়ার? তুই যদি আমাকে এতটাই ভয় পেতি তাহলে ওই রকস্টারের সাথে পালানোর সাহস পেলি কিভাবে? ছেড়ে দাও ভাইয়া প্লিজ। পেছনে থাকা চেয়ারে হেলান দিয়ে বসলো অপূর্ব ভাইয়া। বলল, সাহস যে তোর সীমানা ছাড়িয়ে ফেলেছে তা দেখতেই পারছি। একটা কথা বলতো, ওই রকস্টারকে পটালি কিভাবে? কিসব বলছো তুমি? ভুল কিছু বললাম? তো তোর যে রূপের দেমাগ আছেন তা আগেই জানি রাহি। তোর জন্য কতগুলো ছেলেকে যে উপরে পাঠিয়েছি তার হিসেব নেই। ছেলেদের সাথে খোলামেলা মেলামেশা করতি, ঘুরে বেড়াতি, শেষমেশ শরীর দিয়ে একটা রকস্টারকে পটিয়ে ফেললি। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? একটা জোয়ান ছেলের সাথে তুই রাতের পর রাত একসাথে কাটিয়েছিস শাহি, সে কি এমনিই তোকে ছেড়ে দিবে? ভালোই তো দিন কাটাচ্ছিলি ওই ইয়ার্কের প্রস্টিটিউট হয়ে, তাই না? লজ্জা, ঘৃণা আর আতঙ্ক আমার মুখ ক্রমশ লাল করে ফেললো। তাই বললাম, আমি তোমার মতো না ভাইয়া, যে মুখে 1000 বার ভালোবাসি বলেও রাতে একজন মেয়ে ভোগ করার জন্য নাইট ক্লাবে পড়ে থাকে। তোমাদের কাছে বেড়ে ওঠা আমার, আগে থেকেই দেখেছি তুমি কি করতে। আমার ছেলের ধারে কাছেও ঘেঁষতে দাওনি। তবে ঠিকই রাতে মেয়ে নিয়ে ফুর্তি করেছো। শার্টে লিপস্টিকের শেড, গলায় ঘাড়ে বাইট, এগুলো কি আমি দেখিনি? সবাইকে নিজের মতো ভেবো না ভাইয়া। আগে ক্রোধে আমার গাল চেপে ধরলো ভাইয়া, চোখ জোড়া টকটকে লাল দেখাচ্ছে। ক্রোধ নিয়ে সে বলে উঠলো, মুখে ভালোই বুলি ফুটেছে তোর, সব তোর আনভির রেজান খান এর জন্যই তো, তাই না? আচ্ছা, ওর চ্যাপ্টার যদি ক্লোজ করে দিই তাহলে ভালো হবে না আহি? মুখ বিবর্ণ হয়ে গেল আমার। কি বললো মাত্র সে? হাজারো মানুষের সমাগমে মুখরিত প্রেস ক্লাব। একদিকে ক্যামেরা, শাটারের সাউন্ড আর অন্যত্র লাইটের এফেক্টে সবকিছু মনে হচ্ছে আলোর বন্যা। জার্নালিস্ট আর ক্যামেরাম্যানদের ব্যস্ততা প্রথমেই পড়ছে নজরে। আনভির সবেমাত্র আয়োজনের ইতি দেখে পা বাড়ালো করিডোরের দিকে। একদিকে হাজারো ভক্তদের সমারোহ, অন্যদিকে জার্নালিস্টদের প্রশ্নের বাহার। একদল মেয়েরা চিৎকার করে চিয়ার আপ করছে এসকেআর, হাতে বিশাল ফেস্টুন আর ফ্যানবাস তো আছে। পেছনে রয়েছে নাহিদ। ইশারায় গার্ডদের বলল ফ্যান্স আর মিডিয়ার লোকদের একটু কন্ট্রোলে রাখতে। তারপরেই নাহিদ আনভিরের পক্ষ হয়ে বলে উঠল, নো মোর কোয়েশ্চেন প্লিজ, নেক্সট বার কথা বলবেন। তখন এক সাংবাদিক বলে উঠল, এক্সকিউজ মি মিস্টার এআরকে, আমাদের কাছে একটা নিউজ আছে যে আপনি একজনের সাথে লিভ টুগেদারে আছেন। ইজ ইট ট্রু? পা থামালো আনভির। একরাশ বিস্ময় নিয়ে তাই সে তাকালো জার্নালিস্টের দিকে। পা থামালো আনভির। একরাশ বিস্ময় নিয়ে তাই সে তাকালো জার্নালিস্টের দিকে। এত হইচইয়ের মাঝে কদাচিৎ এমন প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা ছড়িয়ে গেল। যদি একজন সেলিব্রিটিকে কম বেশি এই ধরনের বাজে প্রশ্নের মুখোমুখি হতে হলেও তানভীরের ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। ওর সিঙ্গিং ক্যারিয়ার নিয়ে আঙ্গুল তুললেও আজ পর্যন্ত মেয়ে ঘটিত কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে দেখেনি স্টার হিটের এই প্রখ্যাত ভোকাল আর্টিস্টকে। নাহিদ প্রথম স্থির দৃষ্টি নিরূপণ করেছিল তথাকথিত সেই জার্নালিস্টের উপর। আহির ব্যাপারে এদের জানা অসম্ভব। এটা যে একটা উদ্ভট প্রশ্ন ছাড়া আর কিছুই না, সেটা ধরতে পেরে প্রখর গলায় বলে উঠল, আপনি কি জানেন মিস্টার যে আপনি কি জিজ্ঞেস করছেন? আমরা জাস্ট আমাদের কাজ করছি স্যার, এর বেশি কিছু না। আমাদের কাছে একটা তথ্য এসেছে ওনার লিভ টুগেদারের ব্যাপারে, সেটা আদৌ সত্য কিনা তাই জানতে চাচ্ছে তার ভক্তরা। নাহিদের কিয়ৎপল মনে হচ্ছিল সামনে দাঁড়ানো মানুষটাকে আচ্ছা মতো পিটাতে। এক অজানা কারণে মিডিয়ার এই জার্নালিজম ডিপার্টমেন্টকে দু চোখে সহ্য হয় না ওর। যার বড় কারণ হচ্ছে যত উদ্ভট প্রশ্নের বাহান নিয়ে আসা, এই পার্সোনাল লাইফে দখল করা। নিজেকে ধাতস্থ করে নাহিদ আনভিরের পক্ষপাতিত্বে কিছু বলতেই যাচ্ছিল, হাত বাড়িয়ে থামিয়ে দিল আনভির।
ইশারায় বলল চুপ থাকতে। যথাজ্ঞা পালন করলো নাহিদ। এআরকে সেক্রেটারি হিসেবে এর বেশি আর কিছু করতেও চাইল না সে। আনভির এবার সানগ্লাসটা বুক পকেটে রেখে তীব্র দৃষ্টি ছুড়ল সাংবাদিকের দিকে। মুখোমুখি দাঁড়িয়ে থাকা সকলের হাতেই মাইক্রোফোন আর ভেরিপালের মতো উৎসুক দৃষ্টি বিদ্যমান আনভিরের দিকে। আনভির আবারও বলে উঠল, I forgot the question. কি বলছিলেন? আপনার লিভ টুগেদারে থাকা নিউজটা কি সত্যি? হাসলো আনভির, ভ্রু নাচিয়ে বলল। সত্য বলবো নাকি মিথ্যা? উপস্থিত সকল মানুষরা হতবাক। দূরে অবস্থানরত আনভিরের ভক্তরা, এমনকি স্টার হিটের সিইও, মিউজিক ডাইরেক্টর সহ সাংবাদিক মহল ভরকে গিয়েছে সামনে উপস্থিত এই বহুল জনপ্রিয় সুপুরুষটির সামনে। এআরকে কি ফান করার মুডে আছে নাকি? এমন প্রশ্ন সাংবাদিকদের চোখে মুখে আবির্ভাব হলেও অল্প বয়সী একজন নিউজ রিপোর্টার সাহস করে বলেই ফেলল, স্যার সত্যিটা বলুন। বেশ, অস্ফুট স্বরে বলল তানভীর। অতঃপর একটা ছোট্ট শ্বাস ফেলে পুনরায় বলে উঠল, তথাকথিত সেলিব্রিটিদের মতো লিভ টুগেদারের অভিজ্ঞতা আমার নাই। এই কথা আপনারা কিভাবে জেনেছেন সেটা আমি জানি না। শুধু বলবো, এটা পাশ্চাত্যের কোনো দেশ না যেখানে লিভ টুগেদারের মতো কাজ আমার দ্বারা হবে। তার মানে আপনার লাইফে এমন কেউ জড়িত নয় এআরকে? তা তো বলিনি। আরও এক দফা ভরকে গেল মহল। সাংবাদিকগণ অপ্রস্তুত হয়ে পুনরায় জিজ্ঞাসা করল। তার মানে কেউ আছে? এদের বিভ্রান্তি ফেলে এক অদ্ভুত আনন্দ পায় আনভির। আর একটু বিভ্রান্ত করার জন্য সে বলে ফেলল, তোলা রইল প্রশ্নটা। শুধু বলবো, ইটস নট আ পারফেক্ট টাইম টু শেয়ার মাই পার্সোনাল ইস্যু। আমার গার্লফ্রেন্ড বা লাভার আছে কিনা বা সেটা কত দূরে গিয়েছি সময় হলেই বলবো। আপাতত আমি একটা ডুয়েট সং নিয়ে ব্যস্ত আছি। নেক্সট উইকে একটা হিউজ শো হবে রেডিসনে, এটাতেই বলবো কনসেন্ট্রেট করতে। থ্যাংক ইউ। বলে এখান থেকে বাইরের দিকে পা বাড়ালো আনভির। জনসমাগম তার পিছু নিতে কয়েকদল গার্ড সেটাতে বাধা হয়ে দাঁড়ালো। আনভির ইশারায় নাহিদকে বলল, আসিফ কই? ওকে, আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম ভাবির ওদিকে, এতক্ষণে চলে গিয়েছে বোধ হয়। ওকে, গাড়ি দুইটা। হঠাৎ মোবাইলে আসিফের কল আসাতে ভরকে গেল আনভির। গাড়ি ইতিমধ্যে স্টার্ট করেছে নাহিদ। গন্তব্য অদূরেই বিদ্যমান 5 স্টার হোটেল, সেই গ্র্যান্ড ডিনার পার্টির দিকে। আনভির কল রিসিভ করে বলল, বলো আসিফ। স্যার, আমার এখন কিছু একটা ঠিক লাগতেছে না। চোখে সন্দেহের আভাস ছড়ালো আনভিরের। বলে উঠল, মানে? স্যার, মিসেস আহির হসপিটালের পার্কিং সাইডে আমি যে গাড়িটা দেখেছিলাম সেটা সেই রাতের হাইওয়ে সাইডে ছিল। সেখানকার এক স্ট্রেঞ্জার শার্ট করতে চেয়েছিল আপনাকে। প্রথমে আসিফের কথা বোধগম্য না হলেও হঠাৎই আনভিরের মনে পড়ল অপূর্বর কথা। সে রাতে হাইওয়ের কোনায় অপূর্ব আর রাহির সাথে দেখা করার সময় অপূর্ব যে রাগবশত আনভিরের কপালে রিভলভার চেপে ধরেছিল তার কথাই বলছে আসিফ। ও যেহেতু অপূর্বকে চিনে না, তাই কেন ওকে স্ট্রেঞ্জার বলল সেটাও মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। তাই চমকে বলে ফেলল, কি? আই এম শিওর যে এটা ওই গাড়ি। 15 বছরের এক্সপিরিয়েন্স আমার স্যার। এভাবে আপনার বাবা আমাকে আপনার পার্সোনাল গার্ড হিসেবে নিয়োগ দেয়নি। আই এম 100% শিওর। ওকে, আমি আসছি, তুমি ওখানেই থাকো। নাহিদ, গাড়ি ঘোরা। কল কাটলো আনভির। চোখে মুখে এখন ত্রাস রাজত্ব করছে। নাহিদ জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? বেবি অপূর্ব খোঁজ পেয়েছে আহির। কণ্ঠস্বর ক্রমশ শীতল হয়ে এলো আনভিরের। নাহিদ এবার শশব্যস্ত হয়ে বলল, তাহলে আসিফকে বললেন না কেন ভাবির কাছে যেতে? তুই কি পাগল? অলরেডি কিছুক্ষণ আগে আহির ব্যাপারটা ফাঁস হতে হতে ফাঁস হলো না? এর মধ্যে আমার গার্ড যদি ওখানে যায়, কি মনে হয় একটা প্রাইভেট হসপিটালে সেটা চোখে পড়বে না? আপনি তাহলে ভাবির কথা লুকিয়ে রেখেছেন কেন? বাস্টার্ড অপূর্বের জন্য। তোর কি মনে হয় ও যদি জানে যে আহি আমার ওয়াইফ, এভাবে ছেড়ে দিব ওকে? আহির প্রপার্টি সমস্ত কাগজপত্র ওর কাছে আছে নাহিদ, তাই ওই লোকটাকে আমি সহ্য করছি। শুধুমাত্র এই কারণে আমি ওই লোকটাকে সহ্য করছি। আহির মাকে মৃত্যুর পূর্বে কথা দিয়েছিলাম যে ওনার মেয়ে আর ওনার সেসব সম্পত্তি একটাও খারাপ হাতে আমি পড়তে দেব না, তাই চুপ করেছিলাম। না জানিয়েছি আহিকে আর না অন্য কাউকে। চুপ করে গেল আনভির। নাহিদ এসব আংশিক জানতো, কিন্তু আজ স্পষ্ট হলো সবটা। দ্রুত গাড়ি চালাচ্ছে সে। আনভির অস্থির হয়ে কল করতে থাকলো আহিকে। অবশেষে বলেই ফেললো, আপ দ্য কল আহি। মুখে ভালোই ফুলে ফুটেছে তোর। সব তোর আনভির রেজান খানের জন্যই তো, তাই না? আচ্ছা, ওর চ্যাপ্টার যদি ক্লোজ করে দিই তাহলে ভালো হবে না? নিজেকে সামনে নিয়ে অস্ফুট স্বরে বললাম, কি সব আবল তাবল বলছো তুমি? কেন তোর বিশ্বাস হয় না যে ওকে আমি টপকাতে পারবো? দেখাবো নাকি?
না, অনেকটা চিৎকার করে বলে উঠি আমি। হঠাৎ পাশে ভাইব্রেট মুডে কেঁপে ওঠা ফোনের দিকে নজর গেল আমার। সেটা ক্ষণে ক্ষণে বদ্ধ শব্দ তৈরি করছে। স্ক্রিনে পরিমিত জায়গায় ভেসে উঠছে আনভির নামক শব্দটা। তা দেখে বাঁকা হাসি দিল অপূর্ব, বলে ফেলল, বাহ, নাম নিলাম আর হাজির। রকস্টারের প্রশংসা না করে পারলাম না। আমি তৎক্ষণাৎ হাতিয়ে ফোনটা রিসিভ করার চেষ্টা করতে অপূর্ব থমথমে গলায় বলল, ডোন্ট রিসিভ দ্য কল। থেমে গেলাম আমি, কেননা এখন সামনে বসা মানুষটার কথা শোনা ছাড়া আমার আর কোনো ওয়ে নেই। ভাইয়া হাঁটু গেড়ে বসলো আমার সামনে, বলল, আমি যে কতটা নিচে নামতে পারি তা তুই জানিস না আহি, তাই না? বলেই বিশ্রীভাবে গাল থেকে হাত আমার গলার কাছে নামিয়ে দিতেই আমি গুটিসুটি হয়ে পেছনে চলে গেলাম। এর আগেও এমন করেছিলেন উনি, বেশ কিছু বছর আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য রাত জেগে পড়তে হতো আমার। এমনই এক রাতে পড়ছিলাম, আর অপূর্ব ভাইয়া হুট করে পারমিশন ছাড়া আমার রুমে এসেছিল। ড্রাঙ্ক ছিল সে, ভয়াবহ রকমের ড্রাঙ্ক। সমান তালে আবল তাবল খিস্তি করে চলেছিল সেবার। তাই সেই রূপ দেখে ভয়ে শূন্য হয়ে পড়েছিলাম আমি। হুট করেই আমায় নিজের কাছে টেনে নিতে বুঝতে পেরেছিলাম যে নেশার ঘরে সে কি করতে চাচ্ছে। সেবার অনেকটা বাধ্য হয়ে আমি পেছনে থাকা ফ্লাওয়ার ভাস নিয়ে সেটা ঠিক ভাইয়ার কপাল বরাবর ছুঁড়ে মেরেছিলাম। অবিরাম রক্ত পড়ছিল তার কপাল বেয়ে। অপূর্ব ভাইয়ার ডাকে আমি বর্তমানে এসে পড়তেই সে বলে উঠল, মনে পড়েছে সে রাতের কথা? আমি নিশ্চুপ। নিজের কপালের কাজটা চুল সরিয়ে আমায় দেখালো সে, বলল, দাগটা এখনো কিন্তু আছে, মনে আছে? এর জন্য আমিও পরে তোর কপালে একটা ওয়াইনের বোতল ছুঁড়ে মেরেছিলাম। মনে আছে, ভালো মতোই মনে আছে। এই মানুষ যে পশুর চেয়েও অধম সেটা খুব কাছ থেকে দেখেছি আমি, তাই কিছু বললাম না। অপূর্ব ভাইয়া আবারও বলল, তোর কপালে দাগটা চলে গিয়েছে কারণ তুই নিয়মিত ওখানে ওয়ান মেট লাগিয়েছিলি, কিন্তু আমি লাগাইনি। কেন জানিস? কারণ ওটা যে তোর প্রথম আঘাত ছিল। আমি চুপ করে বসে আছি তখনও নিষ্প্রভ অবস্থায়। অপূর্ব ভাইয়া আমার এই অবস্থা দেখে হাসলো। পুনরায় আনভিরের কল আসতেই তা কেটে দিল ফট করে। অতঃপর আমার চরম অবাক করে দিয়ে বলল, কি ভাবছিস তোকে তুলে নিয়ে যাবে এবার? নো ওয়ে জানেমান। কথাটি মনে অদ্ভুতভাবে ছাপ ফেললো। বড় বড় চোখ করে তার দিকে তাকাতেই সে বলল, একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। আমি যে কতটা নিচে নামতে পারি সেটার এক্সপ্লেশন তোর কাছে আর করব না, তাই চুপচাপ আমি যা বলবো সেটা শুনবি। আই ওয়ান্ট টু নো দ্যাট হু ইজ ইয়ারকে, আর আমার মাধ্যমে হবি তুই। মানে? হাসলো অপূর্ব ভাইয়া, বলে উঠল, ইয়ারকে আমার চেয়েও ধুরন্ধরাহী। ও একটা বড় সত্য সবার কাছ থেকে লুকিয়েছে। আই এম ড্যাম শিওর কোনো না কোনোভাবে ও তোর পাস্টের সাথে কানেক্টেড, অ্যান্ড আমি সেটা জানতে চাই। এখন কথা হলো, তোকে আমি কিছুদিন সময় দিব আহি। এর মধ্যে তুই জানাবি যে ওর ইন্টেনশনটা আসলে কি, অ্যান্ড এর মধ্যেই ওকে ছেড়ে ফিরে আসবি আমার কাছে। আদারওয়াইজ কি? পিচেল হাসি দিয়ে এবার বলল, আমি সাউথ ইন্ডিয়ান মুভির কোনো ভিলেন বা সাইড হিরো টাইপ না জানে মান, যে মুভির মতো তোকে উঠিয়ে নিয়ে যাব। আমি চাই তুই স্বেচ্ছায় আমার কাছে আসবি, যদি ওই এয়ারকে ভালো চাস। শেষ কথাটাতে অন্য ধরনের একটা ভয়াবহতা ছিল। ভয় নিয়ে বললাম, কি করবে ওনার সাথে? কিছুই করব না। যদি আমার কথা অমান্য করিস তবে বাধ্য হব। তুই ভালো মতোই জানিস যে আমার এক ইশারায় ওকে টপকে দেওয়ার অথবা ওর ক্যারিয়ার নষ্ট করার পাওয়ার আমার আছে, তাই না? কথাটা সত্যি। একটা ইলিগাল প্রফেশনে থাকাতে হাজারো পলিটিশিয়ানের সাথে উঠে বসা অপূর্বের, না হলে একটা মানুষ হাজারো খুন খারাপি করলেও কেন উপরমহল গ্রেপ্তার করলো না তাকে? যেখানে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।